চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ। টাঙ্গাইলে পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা ছেলে সহ ৪ জনের মৃত্যু। বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় বললেন মির্জা ফখরুল। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের লড়াইয়ে আজ জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট। এটিএন নিউজ দেখছেন আপনারা। দেশের খবরের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ২০ জনকে অবশেষে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সকালে তাদের ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষীরা। এর আগে দুই দেশের বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ৪ শিশুসহ ১১ জন নারী ও ৫ জন পুরুষসহ ২০ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয়। এতে ওই ২০ জন সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে আটকা পড়েন। সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পুশিনের শিকার পশ্চিমবঙ্গের ৬ নাগরিকের মধ্যে ৪ জন ১ বছর ধরে আটকে আছেন চাঁপাইনবাবগঞ্জে। আদালতের জামিন ও ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনিক জটিলতায় বিলম্ব হচ্ছে তাদের প্রত্যাবাসনে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জীবিকার তাগিদে দিল্লিতে থাকা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ৬ বাসিন্দাকে গত বছরের ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। পরে ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হলে আদালত মানবিক কারণে তাদের জামিন দেন। অন্তঃসত্ত্বা এক নারী ও তার নবজাতককে গত ৫ ডিসেম্বর ভারতে ফেরত পাঠানো হলেও বাকি ৪ জন এখনও দেশে ফিরতে পারেননি। স্থানীয় আশ্রয়দাতা ফারুক হোসেন বলেন, ভারতের আদালতের নির্দেশনা থাকলেও বাংলাদেশ সরকারের চূড়ান্ত অনুমোদন না আসায় প্রক্রিয়াটি আটকে আছে। আমি ভারত বাংলাদেশ দুই দেশের সরকারকেই বলতে চাই, এরা যাতে তাদের নিজ দেশে ফেরত যেতে পারে, আমিও যাতে এই থেকে ভারমুক্ত হই। পরিবার থেকে বিচ্ছিন্ন এই ৪ নাগরিক দ্রুত নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। আমার বউ ছিল, আমার বউকে নিয়ে যাচ্ছে, আর দুদিন পর বলছিল আমাদেরকেও নিয়ে যাবে জেলে ছাড়ার পরে। 12 বছরকার বাচ্চা কেন অনেক কাঁদছে আমার লেগে, পড়া হয় না কেন, স্কুলে ম্যাম ফোন করছে ওরাকে কি বাচ্চা পড়ায় না কেন, তো আমার মা বলতে পারে না, ওর মা নাই খো। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের নিজের দেশে ফিরে যেতে চাই। আইনজীবীরা বলছেন, মামলাটি বিচারাধীন থাকলেও মানবিক বিবেচনায় তাদের প্রত্যাবাসনের সুযোগ রয়েছে। দ্য এন্ট্রি অ্যাক্ট 1952-তে এটি চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে, সাক্ষীর স্টেজে রয়েছে। এখন এই আসামিগুলো তো পরিচয়বিহীন অবস্থায় আছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এদেরকে অবশ্যই ভারতে দ্রুত প্রত্যর্পণ করিয়ে তাদেরকে যদি বিচারের মুখোমুখি আপনি করতে চান তাহলে তার আইডেন্টিটি লাগবে। এখন সে যেহেতু ইন্ডিয়ান নাগরিক, তার তো বাংলাদেশে সে অবস্থান করছে, তার কাছে পাসপোর্ট নেই। এখন সে সেখানে যাক, প্রত্যর্পণ হোক, সেখান থেকে পাসপোর্ট করে যথাযথ প্রক্রিয়া এসে তারা এই মামলাটিকে যথাযথভাবে মোকাবিলা করার সুযোগ আছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ভারতের হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছে যে তাদের প্রত্যাবাসনের জন্য, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কপি দেওয়া হয়েছে। এই বিষয়ে যেহেতু সম্প্রতি এই চিঠিটা দিয়েছে, এই বিষয়ে সরকারের উচ্চ মহল তারা অবগত আছেন, এবং তাদের পক্ষ থেকে আমরা কোনো যদি দিক নির্দেশনা পাই তাহলে তাদের প্রত্যাবাসনটা আশা করা যাচ্ছে দ্রুতই সম্পন্ন হবে। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে ৪ ভারতীয় নাগরিক দ্রুত নিজ দেশে ফিরতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা ছেলে সহ ৪ জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার টেলকি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার স্মরং এবং তাদের আত্মীয় একই গ্রামের রতন নকরেক এবং গাব্রিয়েল নকরেক। মধুপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার লাভলু তরফদার জানান, সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়।
পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপের গর্তে পড়ে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে তুলতে তার বাবা নামেন। এরপর তাদের দুই আত্মীয় কূপের মধ্যে নামলে তারাও মারা যায়। কূপের গর্ত হবে আনুমানিক 9 থেকে 10 ফুট। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাবা ছেলে সহ 4 জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বিস্তারিত জানিয়েছেন আমাদের টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। টাঙ্গাইলের মধুপুরে সকাল সকালই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একে একে 4টি প্রাণ ঝরে গিয়েছে। একটি কূপে একটি ছাগলের বাচ্চা পড়ে, সেই ছাগলের বাচ্চা উদ্ধার করতে 5ম শ্রেণীর ছাত্র নেইমার সেই কূপে নামে। পরবর্তীতে তার সারা শব্দ না পেয়ে তার ফুপা সেই কূপে নামে, তারও সারা শব্দ না পেয়ে তার বাবা সেখানে উদ্ধার করতে নামে তাদের। তখন সেও কিন্তু তার সারা শব্দ মিলেনি। পরবর্তীতে তার প্রতিবেশী সেই কূপে তাদের উদ্ধার করতে নামে, তারও কিন্তু সারা শব্দ মিলেনি। পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস, স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এই এলাকা জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তাদের খ্রিস্টান ধর্ম রীতি অনুযায়ী তাদের আগামীকাল তাদের কবর দেওয়া হবে। টাঙ্গাইল মধুপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন। এর আগে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন। পরে সার্কিট হাউসে মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের খবরে আছি আমরা, সময় হলো একটা বিরতির, ফিরে আসছি সাথে। ফিরে এসে দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। রাজধানীর অলিগলি ছেয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনায়। এই উন্মাদনায় জার্সি, পতাকা পুরনো অনুষঙ্গ হলেও প্রতিবারই ধরা দেয় নতুন রূপে। গত বিশ্বকাপে পরিচিতি পাওয়া পুরান ঢাকার স্বামীবাগের ফিফা গলি এবার আরও জমকালো। গিয়াসউদ্দিন মামুনের ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী সাদি আফরোজ। এইভাবে ধরো, চুমা দিও, শেষ। হবে না, এটা আমাদের মেসি দেখা গেল, এইবার আমরা নিব ইনশাল্লাহ। প্রিয় দলের প্রতি আর্জেন্টিনারই সমর্থকের মতোই সমান ভালোবাসা একজন ব্রাজিল সমর্থকেরও। তাই তো বিশ্বকাপের মৌসুম এলেই দুই দলকে ঘিরে তরুণদের আড্ডা আলাপে চলতে থাকে তর্ক বিতর্ক। ভালোবাসা প্রকাশের এ এক মধুর প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতারও আছে রকম ফের। এই যেমন প্রিয় দলের পতাকা কে কত বড় লাগাতে পারে সেই প্রতিযোগিতা এখন ঐতিহ্যের রূপ নিয়েছে ঢাকার আমিনবাজারে। যার পতাকা যত বড় তার ভালোবাসাও যেন ততই বিশাল। কে কার থেকে বড় লাগাতে পারে এটা অবশ্যই থাকে, না থাকলে তার এত পতাকা উঠতো না। খেলাটা আসলে আমরা আমাদের ভালোবাসা থেকে পতাকাগুলো লাগাই। প্রিয় খেলোয়াড়ের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী মেসি, নেইমার আর রোনালদো ভক্তরা চান পারস্পরিক শ্রদ্ধা আর সম্মান। 3-0 গোলে জিতার পর দুর্দান্তভাবে শুরু করেছে আর্জেন্টিনা। অবশ্যই মেসির ভিতরে ক্ষুধাটা আরো বেড়ে গেছে। মেসি যেমন সেরা, রোনালদো সেরা,
আমি 100% শিওর যে এবার ব্রাজিল কাপ নিবে ইনশাল্লাহ। এবার ব্রাজিল জিতবেই, এবার শিওর ব্রাজিল জিতবে। পুরান ঢাকার স্বামীবাগের ফিফা গলির পরিসর এবার আরও বড়। তারকা খেলোয়াড়দের ছবি, পতাকা আর ব্যানারে বর্ণিল পুরো গলি। ফুটবল প্রেমী তরুণদের এই উদ্যোগ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে বিশ্ব মিডিয়ায়। আয়োজকরা এই কারণে আরও বেশি উচ্ছ্বসিত। খরচটা আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে সবাই সবার পর্যায় থেকে বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই মিলে আমরা শেয়ার করে করছি। তরুণ সমাজ বা ছোট ভাই যারা আছে ওরা যেন খেলার প্রতি আগ্রহী হয়। এক ধরনের আমেজ এখানে কাজ করে সবার মধ্যে, আর কোনো ধরনের জর্গা বিভেদ নাই। এলইডি স্ক্রিনে নিয়মিত এখানে খেলা দেখানো হয়। সে উন্মাদনা ছড়িয়েছে খুদে ফুটবল ভক্তদের মাঝেও। দেখি আরো মজা হয়, বন্ধু বান্ধবের সাথে মজা করি। খেলা দেখেছি, ফিফা গলিতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। হাজার মাইল দূরের দেশের তারকার ছবির সাথে সেলফি তুলছেন সানন্দে। এই সবগুলা দেখে আমরা খুবই মুগ্ধ, আমাদের কাছে খুবই ভালো লাগছে। গত বছর করছিল, কিন্তু এবার একটু বেশি ভাইরাল এগুলোটা। বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে আছে সারা দেশের ফুটবল প্রেমীরা। কিন্তু সব কিছু ছাপিয়ে তাদের মনে একটি প্রশ্ন বারবার আসে যে এই বিশ্বমঞ্চে কখনোই কি দেখা যাবে না নিজ দেশের পতাকাকে, যেদিন সারা বাংলার আকাশ ছেয়ে যাবে লাল সবুজের পতাকায়। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা। দেশের খবর থেকে আরও একবার বিরতি নিয়ে ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আগামী আগস্টের মধ্যেই ঢাকা পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিলেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। সকালে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ঢাকা পাবনা একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে, আমাদের কোচ আসছে। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা দুটি লাইন চালু করছি। একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা। তো আমি খুলনার মানুষ, আমি মনে করেছি ঢাকা পাবনার অগ্রাধিকারটা অনেক বেশি, কারণ সাফারিংটাও তাদের বেশি। তো নিশ্চয়ই পাবনাটা আগে হচ্ছে, তারপরে খুলনাটা চালু হচ্ছে। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে যশোরে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ে 3 দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ রাষ্ট্রের আইন, নির্বাহী ও বিচার বিভাগের পর আরেকটি অপ্রকাশ্য স্তম্ভের উপর রাষ্ট্র দাঁড়িয়ে আছে, সেটি হলো গণমাধ্যম। এই কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত 70 জন সাংবাদিক অংশ নিচ্ছেন। চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি, এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো জাতীয় চা দিবস। বর্ণিল আয়োজনে 6ঠবারের মতো উদযাপিত এই দিবসে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 8টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার 2026 এবং প্রথমবারের মতো শ্রেষ্ঠ বথলিফ চা কারখানা ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সকাল 11টায় জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে চা দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মিসবাহ উদ্দিন আহমেদ। পরে আলোচনায় সভায় চা শিল্পের সংকট ও উত্তরণের উপায় সম্পর্কে মতামত তুলে ধরেন চা বিশেষজ্ঞরা। সংকট সমাধানে সরকারের সহযোগিতা চান বাগান মালিকরা। রপ্তানি বাড়াতে চায়ের গুণগত মান উন্নয়ন আর ন্যায্য মূল্য নির্ধারণের দাবিও জানিয়েছেন তারা। প্রতি বছর 21 মে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত থাকলেও চলতি বছর 20 জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে। করার কারণ হচ্ছে এই চা শিল্পটাকে সারা পৃথিবীতে জানান দেয়া যে আমাদের এই অঞ্চলে বা এই দেশে চাটা ভালো হয়, বেশি হয়, এবং এটা মানুষকে আরও ফোকাস করে, মানুষের ইনভলভমেন্টটা বাড়ায়। এই চা দিবস উদযাপনের এবং পাশাপাশি জাতীয় চা পুরস্কার প্রদান করা হচ্ছে। এই চা পুরস্কারের মাধ্যমে আমরা বাগানগুলিকে 8টা ক্যাটাগরি এবং একটা বিশেষ পুরস্কার
প্রায় 9টা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। দুপুরে জেলার 14টি স্থানে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় বক্তারা জানান, যে দলই ক্ষমতায় আসে তারা শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। অবিলম্বে একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাজেট পাশ করে কাজ শুরুর দাবি জানান সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, মহানগর জামাতের আমির ATM আজম খান, এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, তিস্তাপাড়ের মানুষ। রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় কারুশ্রী জুয়েলার্সে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের মধ্যে চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মালিকপক্ষের দাবি, চোর চক্র প্রায় 200 ভরি স্বর্ণ, 1200 ভরি রূপা এবং নগদ 20 থেকে 25 লাখ টাকা নিয়ে গেছে। জানা গেছে, দুর্বৃত্তরা পাশের আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে দুটি দোকানের মাঝের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থ, অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি ও ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও প্রক্সি পরীক্ষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর ধাপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে 15টি স্ট্যাম্প, 8টি স্বাক্ষরিত চেক, 3টি পরিচয়পত্র, 4টি মূল সনদপত্র এবং 5টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়া ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এই পর্ব শেষ করব যমুনার চরের মানুষের জীবন সংগ্রামে নতুন যুক্ত হওয়া অশ্ব শাবক সুলতানের গল্প শুনিয়ে। উত্তাল যমুনার বুকে জেগে ওঠা চর, যত দূর চোখ যায় নিঃসঙ্গ বিরান ভূমিতে রোদ, তপ্ত বালির ওড়াউড়ি। পাকা সড়ক নেই, নেই যান্ত্রিক যানবাহন। ঘোড়ার গাড়ির চাকা ঘোরে, তার সাথে ঘোরে চরবাসীর জীবনের চাকা। জীবন সংগ্রামের সেই গল্পে নতুন যুক্ত হয়েছে ছোট্ট এক প্রাণ সুলতান। চরবাসীর জীবন ও তাদের ভরসার ঘোড়া নিয়ে সিরাজগঞ্জ থেকে শামীম শাহরিয়ার রাফির পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ধুধু বালুর চর, যমুনার জলের বেষ্টনীতে ঘেরা এই চর, মাথার উপরে গনগনে সূর্য, পায়ের তলায় কড়াইয়ের বুকের মতো উত্তপ্ত বালু। মানুষের বোঝা নিয়ে ট্রলার এসে ভিড়লেই কেবল শোনা যায় কলরব, তারপর আবারও নির্জন নিঃসঙ্গ এই চর। সেই নীরবতাকে ভেঙেই হঠাৎ শোনা যায় খটখট শব্দ। ঘোড়ার গাড়ির চাকা ঘোরে, ঘোরে চরের মানুষের জীবন চাকাও। এখানে ঘোড়ার গাড়ি কোনো বিলাসিতা নয়, এটিই ভরসা। হাট বাজারে ফসল নেওয়া, অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছানো কিংবা স্কুল কলেজে যাওয়া, সব কিছুতেই সহচর এই ঘোড়া আর তার গাড়ি। এখানে পর্যাপ্ত পরিমাণ ঘোড়ার গাড়ি আছে। ঘোড়ার গাড়িতে সুবিধা, মালামাল বহন করার সুবিধা হয় আর কি, বুঝলেন। ওইসব গাড়িতে নিলে মালটা ঝাঁকিতে ঝাঁকিতে ভেঙে যায়, এরকম। অন্য গাড়ির তুলনায় ঘোড়া গাড়ি একটু খরচ কম আছে। ঘোড়া গাড়ি যে আমাদের এলাকার না থাকতো, আমাদের পোলাপান স্কুলে যেতে পারতো না। এই কঠিন বাস্তবতার মাঝেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। মায়ের পাশে পাশে হাঁটছে ছোট্ট এক বাচ্চা ঘোড়া, নাম তার সুলতান। আর মাত্র মাস 16 পর এই সুলতানকেই নামতে হবে জীবন সংগ্রামে। মায়ের মতোই টানতে হবে গাড়ি। 3 মাস আঙ্গের পাশে ঘুরবো, 3-4 মাস বাসে ঘুরবো, তারপরে বাইর থেকে দেবো। 1 বছর বাদে ওরে জল দেবো, জল দিয়ে খাবো। এভাবেই সুলতানরা বড় হয়। চরবাসীর জীবনযাপনের দায় কাঁধে তুলে তারপর অকালেই ঝরে যায়। তপ্ত বালুর ওপর দিনের পর দিন পরিশ্রম, নেই বিশ্রাম, পর্যাপ্ত খাবার নেই, নেই সঠিক চিকিৎসার কোনো রকম ব্যবস্থাও। আমাদের হাজার হাজার ঘোড়া, কিন্তু সরকারি চিকিৎসা
এখানে ভালো একটা ডাক্তার হইলে পারে, সরকারিভাবে চিকিৎসা হইলে পারে, তাহলে মোটামুটি আমরা সুস্থ থাকতে পারি। এই ঘোড়া গাড়ি হইলে আমাদের সবচেয়ে সুবিধা কি, চরচারিতে আবাদ করে কৃষক, মালামাল আমরা ভুট্টা, মরিচ, বাদাম, গম যাই আবাদ করুক না কেন, সবগুলো আমরা যে কোনো জায়গা থেকে সহজে নিয়ে আসতে পারি। কতদিনে এই চর জীবনে উন্নয়নের ছোঁয়া লাগবে? ঘোড়ার গাড়ি আর কতকাল টেনে নেবে চরের জীবন জানা নেই। আজকের গল্পের ছোট্ট এই সুলতান আগামী দিনের আরেক সংগ্রামী ঘোড়া, তারই বা ভবিষ্যৎ কি আমরা তাও ঠিক জানি না। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরের আজকের আয়োজনে। কাল আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকুন।